হাই শিক্ষার্থী বন্ধুরা, আবারও তোমাদের মাঝে আমি হাজির হলাম। আমি প্রশান্ত কুমার সাহা, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা, মহাজন ঘোষবাড়ি মাধ্যমিক বিদ্যালয়, কালিয়ানড়াই। জানি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, কারণ তোমরা প্রতিনিয়ত অনলাইনে ক্লাস দেখছো, এর উত্তর দিচ্ছ। আমারও খুব ভালো লাগছে তোমাদের কাছ থেকে রেসপন্স পেয়ে। যা হোক শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের অধ্যায় ৩ অর্থের সময়মূল্য। একটু বলে রাখি শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়টা থেকে যে প্রশ্ন আসে তা হচ্ছে অঙ্ক টাইপের। এখান থেকে অঙ্ক করতে হয়, কিন্তু এই অধ্যায়ের অঙ্ক খুবই সহজ। একটু মনোযোগ সহকারে তোমরা শুনলে বা বুঝলে অতি সহজে এই অধ্যায়ের অঙ্ক করতে পারবে। যা আমরা বিগত ক্লাসগুলোতে করছি 2 অধ্যায়ের অঙ্ক, আশা করি সে অঙ্কগুলো তোমরা সুন্দর এবং সঠিকভাবে করতে পেরেছ। আমি আজ এই অধ্যায়ের কিছু আলোচনা করে এই অধ্যায়ের যে অঙ্কগুলো করতে হয় তার সূত্রগুলো দিয়ে শেষ করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখনই খাতা কলম নিয়ে রেডি হও, বসে যাও এবং তোমরা অন্য শিক্ষার্থীদের, তোমাদের যারা প্রতিনিয়ত অনলাইনে ক্লাসে অংশগ্রহণ করে তাদেরকে জানিয়ে দাও অনলাইনে ক্লাস শুরু হয়ে গেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, বিশেষ করে পরীক্ষার্থীদের জন্য, ফিনান্স ও ব্যাংকিং। এই অধ্যায়ের যে অঙ্কটা আমরা করাবো, এবং এর আগে আমরা একটু লিখে নিই যে এই অধ্যায়ের কোন কোন বিষয় নিয়ে আলোচনা করবো আজকে। তোমরা একটু লিখে নাও। নাম্বার 1, অর্থের সময় মূল্যের ধারণা। নাম্বার 2, অর্থের সময় মূল্যের গুরুত্ব। এবং 3 নাম্বার, অর্থের সময় মূল্যের সূত্রাবলী। শিক্ষার্থী বন্ধুরা তোমরা ঝটপট করে শিক্ষণফল 3টি খাতায় লিখে রাখো। তো আমরা প্রথম যে শিক্ষণফল, অর্থের সময়মূল্য ধারণা, তার আগে একটু দেখে নিই আমাদের অনলাইন ক্লাসে কে কে সংযুক্ত আছে। কুমার সাহা, সহকারী শিক্ষক। তোমরা সবাইকে একটু জানিয়ে দাও এবং শেয়ার করে দাও। সূত্রাবলী। শিক্ষার্থী বন্ধুরা তোমরা ঝটপট করে শিক্ষণফল 3টি খাতায় লিখে রাখো। তো আমরা প্রথম যে শিক্ষণফল দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে সংযুক্ত আছে। আমাদের অনলাইন ক্লাসে কে কে সংযুক্ত আছে। তোমরা সবাইকে একটু জানিয়ে দাও এবং শেয়ার করে দাও। শিক্ষার্থী বন্ধুরা তো
প্রথম টপিকটা হচ্ছে অর্থের সময় মূল্যের ধারণা। শিক্ষার্থী বন্ধুরা, ফিনান্সের দৃষ্টিকোণ থেকে সময়ের সাথে সাথে, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবা, সময়ের সাথে সাথে অর্থের মূল্যমানের পরিবর্তিত হয়। কি বলছি? অর্থের মূল্যমানের পরিবর্তিত হয়। অর্থাৎ আজকের 100 টাকা, অর্থাৎ আজকের 100 টাকা 5 বছর পর এই 100 টাকার মূল্যমান কখনো এক হতে পারে না। বর্তমান 100 টাকার মূল্য 5 বছর পরে 100 টাকার মূল্যের থেকেও অধিক। ধরা যাক তোমার বাড়ির বা তোমার অঞ্চলের আশেপাশে জমি বিক্রি হবে। বর্তমান 1 শতক জমির মূল্য, 1 শতক জমির মূল্য যদি 10,000 টাকা হয়, মনে করলাম 10,000 টাকা, এই জমিটা 5 বছর পরে কি ওই 1 শতক জমি 10,000 টাকা বিক্রি হবে? তা কখনো সম্ভব নয়। কারণ জমির মূল্যটা 5 বছর পরে 2 গুণ, 3 গুণ, এমনকি 10 গুণ হতে পারে। সুতরাং এই সময়ের সাথে সাথে অর্থের মূল্যমানের যে পরিবর্তন ঘটে, সেটাই আছে অর্থের সময় মূল্য। তোমরা নিশ্চয়ই অর্থের সময় মূল্য বিষয়টা সম্পর্কে ধারণা লাভ করতে পারছো। আর একটু বলিনি, আমরা এখানে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করব গুরুত্ব সম্পর্কে, এবং মূল যে অঙ্ক করতে হবে তার যে সূত্রাবলী আছে, সেই সূত্রাবলী সম্পর্কে আমরা একটু আলোচনা করব। এরপর আসি অর্থের সময় মূল্যের গুরুত্ব। অর্থের সময় মূল্যের গুরুত্ব। শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী প্রকল্পে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হয়, এবং সে বিনিয়োগ সিদ্ধান্ত সুন্দর এবং সঠিকভাবে নির্ধারণ করতে হয়। আর এই সুন্দর এবং সঠিকভাবে নির্ধারণ করার জন্য যে সূত্রাবলী প্রয়োগ করা হয়, সেটি হচ্ছে অর্থের সময় মূল্যের সূত্রাবলী, যা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে। তাহলে আসা যাক আমাদের কোন কোন ক্ষেত্রে অর্থের সময় মূল্যের গুরুত্ব অপরিসীম বা ব্যাপকতা। নাম্বার 1, সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়, এই সুযোগ ব্যয়টা কি? মনে করো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এলাকায় দুটো প্রকল্প, অর্থাৎ প্রকল্পে গেলাম না, 1 খণ্ড জমি, 10 শতক জমির মূল্য যে পরিমাণ টাকা কিনা যাচ্ছে তা 10 বছর পরে দ্বিগুণ হবে। এটাই স্বাভাবিক। মনে করো তোমরা যে তোমাদের ওই এলাকায় 10 শতক জমি যে মূল্যে বর্তমান কিনতে পারছো, 10 বছর পর সেটা দ্বিগুণ হবে। আবার ওই এলাকায় সোনালী ব্যাংকে যদি তোমরা টাকা বিনিয়োগ করো, তাহলে সেখান থেকে 8% লভ্যাংশ তোমরা পাবে, হারে লভ্যাংশ পাবে। শিক্ষার্থী বন্ধুরা, একটা প্রকল্পে টাকা বিনিয়োগ করলে অন্য প্রকল্পের বিনিয়োগ সুযোগ ত্যাগ করতে হয়, এটাই স্বাভাবিক। তাহলে আমি যদি জমিতে, অর্থাৎ জমিতে বিনিয়োগ করি বা জমি কিনি, তাহলে সোনালী ব্যাংকে আমি টাকাটা রাখতে পারবো না। এক্ষেত্রে জমি কেনার বিনিয়োগ সুযোগ ব্যয়টা হচ্ছে 8%। অর্থাৎ সোনালী ব্যাংক যে 8% সুদের লভ্যাংশ আমাকে দিতে চাচ্ছে, তাহলে আমি যদি জমিটা কিনি, তাহলে এখানে আমার বিনিয়োগের সুযোগ ব্যয়টা হচ্ছে সেই
8%। তোমরা কি বুঝতে পারছো যে একটা জায়গায় বিনিয়োগ করলে আর একটা জায়গায় আমরা বিনিয়োগ করতে পারছি না, এটা হচ্ছে সুযোগ ব্যয়। আর এই জিনিসটা নির্ণয় করে, সঠিকভাবে নির্ণয় করে অর্থের সময় মূল্যর সূত্রাবলীর মাধ্যমে। তারপরটা কি? নাম্বার 3, প্রকল্প মূল্যায়ন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে জানি এই প্রকল্পটা কি। প্রকল্পটা কি? আমরা যার উপর ভিত্তি করে ব্যবসা প্রতিষ্ঠান করি, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য যাকে নিয়ে, যে বিষয়টাকে নিয়ে, সে বিষয়টাকে বলা হচ্ছে প্রকল্প। মনে করো একজন ব্যক্তি গরুর খামার করছে, তাহলে সেই খামারটাই হচ্ছে তার প্রকল্প। একজন কৃষক অনেক জমি চাষ করে, জমি চাষ ফসল উৎপাদন করতেছে, তৈরি করতেছে, সেখানে তার প্রকল্পটা হচ্ছে কৃষিকাজ। বুঝতে পারছো তোমরা তাহলে এই প্রকল্প জিনিসটা কি? তাহলে এই প্রকল্পে যখন দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে হয়, তখন বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ সম্ভাব্য আয়ের তুলনামূলক বিচার বিশ্লেষণ করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই বর্তমান ব্যয়ের সাথে যদি ভবিষ্যৎ সম্ভাব্য আয়ের সঠিক তুলনামূলক বিচার বিশ্লেষণ আমরা করতে না পারি, তাহলে আমাদের প্রকল্পটা ব্যর্থ হয়। আর সুন্দর এবং সঠিকভাবে এই তুলনামূলক বিচার বিশ্লেষণ করে কে? অর্থের সময় মূল্যর সূত্রের মাধ্যমে এটা নির্ণয় করা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ হচ্ছে ঋণ গ্রহণ সিদ্ধান্ত। ঋণ গ্রহণ সিদ্ধান্ত। ঋণ গ্রহণ সিদ্ধান্তটা কি? শিক্ষার্থী বন্ধুরা, প্রয়োজনের তাগিদে আমাদেরকে বা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ নিতে হয়। আর এই ঋণটা কীভাবে নেওয়া হয় থাকে? 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর বা তার থেকে অধিক সময়ের জন্য, এবং ঋণের পরিমাণটাও কিন্তু ভিন্ন হয়ে থাকে। 1 লক্ষ টাকা চাহিদা হতে পারে, 2 লক্ষ হতে পারে, 5 লক্ষ হতে পারে, 10 লক্ষ, 1 কোটি টাকাও হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে ব্যবসায়ের চাহিদার উপর ভিত্তি করে। আর সময় এবং ঋণের অর্থের পরিবর্তনের ক্ষেত্রে এর কিস্তির পরিমাণও কিন্তু পার্থক্য হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কোন সময়ের মধ্যে কতটুকু ঋণ নিলে আমরা তুলনামূলকভাবে কিস্তির পরিমাণ কম দিতে হয়, সুদের পরিমাণ কম দিতে হয়, এটাকে আমাদের মূল্যায়ন করতে হবে। যা সঠিকভাবে মূল্যায়ন করতে পারলে আমরা কি করতে পারবো? ব্যবসায় আর্থিক দিক দিয়ে লাভবান হবে। আর এই কিস্তির পরিমাণটা কতটুকু হবে সঠিকভাবে মূল্যায়ন করে আমাদের আর্থিক সময় মূল্য, অর্থের সময় মূল্যের মাধ্যমে আমরা সঠিকভাবে সেই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে কত সময়ের জন্য কী পরিমাণ ঋণ নিলে সুদের পরিমাণ কম দিতে হবে, কিস্তির পরিমাণ কম দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। জিনিসটা কি? আমরা ঋণ নিলাম, ঋণ পরিশোধে যদি ব্যর্থ হই, তাহলে সেই প্রকল্পটি অবশ্যই দেউলা বলে ঘোষিত হয়। তাহলে আমরা অর্থের সময় মূল্যর গুরুত্বটা মনে হয় সুন্দরভাবে বুঝতে পেরেছি। এবার আসব এই অধ্যায়ের যে অঙ্কগুলো আমাদের করতে হয়, সেই অঙ্ক করতে হলে যে সূত্রগুলো আমাদের ম্যাক্সিমাম সময় প্রয়োগ ঘটাতে হয়, সেই সূত্র সম্পর্কে
আলোকপাত করব বা সেই সূত্রগুলো এখন তোমাদের লিখে দেব। তোমরা এই সূত্রগুলো একটু সুন্দরভাবে লিখে নাও। অর্থের সময় মূল্যের সূত্র। নাম্বার, শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু লিখো, বার্ষিক চক্র বৃদ্ধি অর্থাৎ বছরে একবার চক্র বৃদ্ধির ক্ষেত্রে এর দুটো সূত্র আছে। নাম্বার 1, বর্তমান মূল্য যদি আমাদের জানা থাকে, কোন মূল্য? বর্তমান মূল্য যদি আমাদের জানা থাকে তাহলে সূত্র 1-এর মাধ্যমে, এই সূত্র 1-এর মাধ্যমে আমরা ভবিষ্যৎ মূল্যটা নির্ণয় করতে পারব। তাহলে সূত্র তোমরা লিখে রাখো, ভবিষ্যৎ মূল্য FV সমান PV 1 যোগ I টু দি পাওয়ার n। আমি প্রত্যেকটা সংকেতের অর্থটা তোমাদের পরে লিখে দেব, সূত্রগুলো লিখে নিই। এই সূত্র 1। সূত্র 2, তদ্রূপভাবে ভবিষ্যৎ মূল্য জানা থাকলে আমরা অতি সহজে বর্তমান মূল্যটা নির্ণয় করতে পারবো। অর্থাৎ এটাকে উল্টায় দেবো, ভবিষ্যৎ মূল্যটাকে নিচে নিয়ে আসবো, বর্তমান মূল্যটাকে এই পাশে আনবো। একটা সূত্র জানলে, এই সূত্রটা জানলে আমাদের 4টে সূত্র আমরা করতে পারবো। বর্তমান মূল্য PV সমান FV বাই 1 যোগ I পাওয়ার n। বার্ষিক একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে সূত্র 3, ভবিষ্যৎ মূল্য FV সমান PV 1 যোগ I বাই m আর nm। সূত্র 4, একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে বর্তমান মূল্য PV সমান FV 1 যোগ I পাওয়ার বাই I বাই m পাওয়ার n m। এই 4টে সূত্র
বেশি ব্যবহার হয়। আমরা চারটি সূত্র সুন্দরভাবে লিখে রাখি। আমি একটু তোমার জানিয়ে দিচ্ছি আবারও। সূত্র 1, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে, অর্থাৎ বর্তমানে 100 টাকা, ভবিষ্যতে কত টাকা হবে সুদের হার দিয়ে। ভবিষ্যৎ মূল্য FV সমান সমান PV 1 যোগ I পাওয়ার N। সূত্রটা লিখো। সূত্র নং 2, বর্তমান মূল্য PV সমান সমান FV বাই 1 যোগ I পাওয়ার N। বার্ষিক একাধিকবার, এটা তোমরা একটু মনে রাখবা, বছরে একবার বা বার্ষিক চক্রবৃদ্ধি একই কথা। আর বার্ষিক একাধিকবার চক্রবৃদ্ধি অর্থাৎ সুদের উপর সুদ বা লাভের উপর লাভ। বার্ষিক একাধিকবার চক্রবৃদ্ধির সূত্র 3, ভবিষ্যৎ মূল্য FV সমান সমান PV 1 যোগ I বাই M NM। সূত্র 4, বর্তমান মূল্য PV সমান সমান FV বাই 1 যোগ I বাই M NM। এবার আমরা আসি, আমরা কিন্তু লিখে দিছি এই FVটাকে কি বলা হয় ভবিষ্যৎ মূল্য, PVটাকে বর্তমান মূল্য। আমরা বাকি দুটো তিনটে লিখব। আইটাকে বলা হয় সুদের হার, সুদের হার। এনটাকে ধরা হয় বছর সংখ্যা, 1 বছর হতে পারে, 5 বছর, 10 বছর হতে পারে, বছর সংখ্যা। এমকে ধরা হয় চক্রবৃদ্ধির সংখ্যা, বৃদ্ধির সংখ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অর্থের সময়মূল্য প্রথম ক্লাসে 3টি শিক্ষণফল সম্পর্কে জানলাম। বিশেষ করে এই তৃতীয় শিক্ষণফলটা তোমরা একটু ভালোভাবে লিখে রাখা আয়ত্ত করবা, কারণ আগামীকাল মঙ্গলবার ঠিক সন্ধ্যা 6টায় তোমাদের এই 4টি সূত্রের উপর ভিত্তি করে অঙ্ক শেখাবো। আশা করি তোমরা সুন্দরভাবে অঙ্কটা করতে পারবে। তাহলে তোমাদের বাড়ির কাজ আমি বেশি বড় দিব না, বাড়ির কাজটা থাকবে এই 4টি সূত্র মুখস্থ করবা সুন্দরভাবে। দেখো, একটা সূত্র আমি তো বললাম, প্রথম সূত্র পারলে পরের 3টে সূত্র তোমরা অবশ্যই পারবে। আরেকটা কথা শিক্ষার্থী বন্ধুরা, এই নড়াইল জেলার বিশেষ করে আমাদের শিক্ষকবৃন্দ যে সকল ক্লাসগুলো কন্টিনিউ নিয়ে যাচ্ছে, এই ক্লাসগুলো তোমরা ইউটিউব চ্যানেলে যে বা ইউটিউবে যে নড়াইল অনলাইন স্কুল 2020 লিখে সার্চ দিলে তোমরা সেখানে অসংখ্য ভিডিও দেখতে পারবে, ক্লাস দেখতে পারবে। তোমাদের যেটা প্রয়োজন, যে ক্লাসটা, সেই ক্লাসটা তোমরা সেখানে দেখবে। কারণ তোমরা যদি এই ক্লাসটা দেখে সামান্যতম উপকৃত হও, তাহলে সেখানে আমাদের সার্থকতা। তো শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি নয়, যাবার আগে তোমাদের আরেকটা উপদেশ দিয়ে যাচ্ছি। বর্তমান শীতকাল, করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। তোমরা জাতির সম্পদ হিসেবে আখ্যায়িত, তাই তো ঘরের বাইরে যখন তোমরা পদার্পণ করবে, মুখে মাস্ক লাগাবে এবং বাড়িতে এসে কমপক্ষে 20 সেকেন্ড হাত ধুবে সাবান দিয়ে। এই প্রত্যাশায় সবাই ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।